ধরুন আপনার একজন সহকর্মী বা বন্ধু বিদেশে গিয়ে একটা ভয়ঙ্কর বিপদে পড়েছে, আর তাকে সেই বিপদ থেকে কেবল আপনিই বাঁচাতে পারবেন। তবে এই কাজে আপনার জীবনের ঝুঁকি থাকবে অনেক বেশি। ঠিক এমন পরিস্থিতিতে তখন আপনি কি করবেন? সহকর্মীকে বাঁচাতে যাবেন নাকি না? প্রিয় দর্শক, আজকের মুভিটা ঠিক এমন একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। আর এটি মূলত 2023 সালে মুক্তি পাওয়া কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভি র্যানসামড-এর গল্প, যার অর্থ হলো মুক্তিপণ। গল্পের প্রত্যেকটা মুহূর্তে থাকা টুইস্ট আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় লেবাননের একটা শহরে। লেবাননে তখন সিভিল ওয়ার চলছিল। সেখানে দক্ষিণ কোরিয়ার এক ডিপ্লোম্যাট সিওক তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটা জরুরি কাজে যায়। তখন সেখানকার একদল লোক সিওককে কিডন্যাপ করে নিয়ে যায়, কারণ তারা কোরিয়ানদের সব সময় সন্দেহ করত। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তারা কোনো মুক্তিপণ দাবি করে না। এভাবেই প্রায় 2 বছর পার হয়ে যাওয়ার পরেও কোরিয়ান সরকার যখন সিওকের কোনো খোঁজ পায় না, তখন তারা ধরে নেয় যে সিওক হয়তো মারা গিয়েছে। এরপর সিন শিফট হলে আমরা এই গল্পের প্রধান চরিত্র জুনকে দেখতে পাই। সেও কোরিয়ার ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একজন ডিপ্লোম্যাট ছিল। একদিন সে তার বসের উপর রেগে যায়, কারণ তার পরিবর্তে তার জুনিয়রকে প্রমোশন দেওয়া হয়েছে। তবে তার বস সেদিকে গুরুত্ব দেয় না। প্রমোশনের খুশিতে সেদিন অফিস শেষে সেই এমপ্লয়ি অফিসের সবাইকে ডিনার করাতে নিয়ে যায়। তবে জুন তাদের সাথে যায় না, কারণ সে তার সহকর্মীর প্রমোশনটা মেনে নিতে পারছিল না। সে অফিসে বসেই এগুলো নিয়ে চিন্তাভাবনা করছিল। ততক্ষণে অনেক রাত হয়ে যায়। তখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ অফিসের ফোনটা বেজে ওঠে। জুন প্রথমে সেটাকে অ্যাভয়েড করতে চায়, কিন্তু পরবর্তীতে কি মনে করে যেন দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করার পর অপর পাশ থেকে কিছু শব্দ ভেসে আসে। শব্দগুলো শোনা মাত্রই জুন কিছু একটা লিখতে শুরু করে। এরপর হঠাৎ ফোনের ওপাশ থেকে কিছু লোক চিৎকার করতে শুরু করে আর ফোনটা কেটে দেয়। ফোনটা পেয়ে জুন ভীষণ টেনশনে পড়ে যায়। এরপর আমরা জানতে পারি যে ফোন থেকে ভেসে আসা ওই আওয়াজগুলো আসলে একটা স্পেশাল কোড ছিল। জুন সেগুলো রেকর্ড করে জানতে পারে সিওক এখনো বেঁচে আছে। তাই সে পরদিনই বিষয়টা তার টিমকে জানায়। তারা আসলে বিষয়টা কোরিয়ান ইন্টেলিজেন্সকে জানাতে চাচ্ছিল, কিন্তু তাদের বস এতে রাজি হয় না, কারণ তাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। তাই ইন্টেলিজেন্স টিম তাদের সাহায্য করবে না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা সিওককে বাঁচানোর জন্য একটা আনঅফিসিয়াল অপারেশন প্ল্যান করবে, আর এই কাজের জন্য তারা জুনকে সিলেক্ট করে। সেটা শুনে জুন বেশ ঘাবড়ে যায়, কারণ সে আজ পর্যন্ত কখনো কোনো অস্ত্র হাতে নেয়নি, আর লেবাননে বর্তমানে কেউ অস্ত্র ছাড়া কথাই বলে না। তখন তার বস তাকে বলে সে যেহেতু সিওকের কোডটা রিসিভ করেছে, তাই তাকেই এই কাজটা করতে হবে। তখন জুন তার বসকে একটা শর্ত দেয় যে মিশন সাকসেসফুল হলে তাকে আমেরিকায় ট্রান্সফার করতে হবে, কারণ শুরু থেকেই তার ইচ্ছা ছিল আমেরিকাতে কাজ করার, কিন্তু আজ পর্যন্ত সেই সুযোগ তার হয়নি। তার বস তখন তাকে আশ্বস্ত করে যে সে সিওককে ফিরিয়ে আনতে পারলে তাকে তার পছন্দ মতো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। তখন জুন মিশনের জন্য প্রিপারেশন নিতে শুরু করে। পরদিন জুন একটা লোকের সাথে দেখা করতে যায়, যে কিনা তাকে লেবাননে পৌঁছাতে সাহায্য করতে পারবে। কিন্তু লোকটা যখন জানতে পারে এটা একটা আনঅফিসিয়াল মিশন, তখন সে জুনকে সাহায্য করতে রাজি হয় না। তখন জুন গিয়ে সাইতো নামের এক বিজনেসম্যানের সাথে দেখা করে। সে বিভিন্ন দেশে পেন্টিং সেল করত এবং লেবাননে তার স্ট্রং কানেকশন ছিল। জুন তাকে সিওকের একটা ছবি জোগাড় করে দিতে বলে, যাতে সেটা দেখে সে কোরিয়ান সরকারের কাছ থেকে এই মিশনের জন্য টাকা নিতে পারে। সাইতো তখন সিওকের একটা ছবি তাকে এনে দেয়। সেটা দেখে কোরিয়ান সরকার নিশ্চিত হয়ে যায় যে সিওক আসলেই বেঁচে আছে। তখন সাইতোর সাথে কোরিয়ান সরকারের ডিল হয় যে সে এখন মিশনের টাকাগুলো দেবে, আর সিওক দেশে ফিরলে সরকার ওই টাকাগুলো তাকে ফিরিয়ে দিবে। এরপর জুন যখন সাইতোর কাছে টাকা আনতে যায়, তখন সাইতো তাকে জানায় যে এতগুলো ক্যাশ নিয়ে লেবাননে যাওয়া ঠিক হবে না, সেখানে এমনিতেও কোরিয়ানদের সন্দেহ করা হয়। তাই সাইতো জুনকে একটা পেন্টিং দেয়, যেটা সে লেবাননে পৌঁছানোর পর সাইতোর এক পরিচিত লোককে দেবে আর তার কাছ থেকে টাকা নিয়ে নিবে। জুন তখন তার কথা মেনে নিয়ে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জার্নি। তো লেবানন এয়ারপোর্টে পৌঁছানোর পর জুন যখন এয়ারপোর্ট থেকে চেক আউট করতে যাবে, তখনই এয়ারপোর্টের দায়িত্বে থাকা পুলিশরা এসে তাকে ঘিরে ধরে। তাদের দেখে জুন বেশ ঘাবড়ে যায়। তারা কোনো কথা না বলেই সোজা জুনকে চেক করতে শুরু করে। জুন বুঝে গিয়েছিল যে সে যদি এখানে কোনো রকম বিরোধিতা করে তাহলে তার জন্যই সমস্যা হবে। তাই সে চুপচাপ সবকিছু দেখতে থাকে, আর পুলিশ তার ব্যাগ খুলে প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক করতে থাকে। তারা ব্যাগের ভেতর একটা পেন্টিং খুঁজে পায়, তবে সেটা সাইতোর দেওয়া পেন্টিংটা ছিল না, সেটা একটা বাচ্চার আঁকা ড্রয়িং ছিল। ব্যাপারটা পুলিশের কাছেও বেশ অদ্ভুত লাগে যে এই লোকটা বাচ্চাদের ড্রয়িং নিয়ে কোথায় যাচ্ছে। তখন জুন তাদেরকে জানায় যে তার বন্ধু বাচ্চাদের ড্রয়িং খুব পছন্দ করে,
তাই সে বন্ধুর জন্য গিফট নিয়ে যাচ্ছে। তখন পুলিশ বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। জুন এয়ারপোর্ট থেকে চেক আউট করার পর সাইতোর পাঠানো লোক তাকে রিসিভ করে। সে নিজেও একজন পুলিশ ছিল। সে জুনের কাছে সাইতোর পাঠানো পেন্টিংটা চাইলে জুন সেই ড্রয়িংটা বের করে দেয়। আসলে এটার নিচেই পেন্টিংটা লুকানো ছিল। আর এই বাচ্চাদের ড্রয়িংটাও কিন্তু র্যান্ডম কোনো ড্রয়িং নয়, এর পেছনে একটা গল্প আছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, লোকটা জুনের কাছ থেকে পেন্টিংটা নিয়ে খালি ফ্রেমটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর জুনকে $25 লাখ দিয়ে তাকে পালানোর জন্য একটা ট্যাক্সি নাম্বার বলে দেয়, যেই ট্যাক্সিতে উঠলে জুন গন্তব্যে পৌঁছাতে পারবে। তো কথা মতো জুন তখন সেখান থেকে পালাতে শুরু করে। এরই মাঝে এয়ারপোর্টের ভিতরে সেই পুলিশ সেখানে পৌঁছে যায়। তবে ততক্ষণে জুনরা সেখান থেকে সরে গিয়েছিল। অফিসার সেখানে ওই খালি ফ্রেমটা দেখে বুঝতে পারে জুন আসলেই কোনো বিশেষ উদ্যোগ নিয়ে লেবাননে এসেছে, তাই সে জুনকে ধরতে বেরিয়ে যায়। এদিকে জুন পুলিশের পায়ের আওয়াজ শুনে দৌড়ে পালাতে শুরু করে। একটা পর্যায়ে সে এয়ারপোর্ট থেকে বের হয়ে যায় ঠিকই, কিন্তু পুলিশগুলো তখন তাকে দেখে ফেলে। তারা জুনকে ধরার অনেক চেষ্টা করে। অন্যদিকে জুন তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে একটা ট্যাক্সিতে বসে এবং ড্রাইভারকে দ্রুত গাড়িটা স্টার্ট করতে বলে। বাইরে যেহেতু অনেক গোলাগুলি চলছিল, তাই ড্রাইভারও কোনো কিছু না ভেবেই গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালাতে শুরু করে। তবে জুন আসলে তাড়াহুড়োতে ভুল ট্যাক্সিতে উঠে পড়েছিল, যদিও এখন আর তার ফিরে যাওয়ার সুযোগ নেই, কারণ সে অনেকটা দূর চলে এসেছিল। কিছু দূর আসার পর ড্রাইভার কিম হঠাৎ ট্যাক্সিটা থামিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন সে দেখতে পায় ওই গোলাগুলির কারণে তার ট্যাক্সির বেশ ক্ষতি হয়ে গিয়েছে। তাই সে রাগের মাথায় জুনকে ট্যাক্সি থেকে নেমে যেতে বলে, কিন্তু জুন ট্যাক্সি থেকে নামতে চায় না। তখন কিম জেদ ধরে বসে যে সে কোনোভাবেই জুনকে তার ট্যাক্সিতে রাখবে না। তখন জুন আর কোনো উপায় না পেয়ে তাকে সব ঘটনা খুলে বলে। জুন আসলে কিমকে হাতছাড়া করতে চাচ্ছিল না, কারণ লেবাননে তো সে তেমন কিছুই চিনত না, তাই সে কিমের কাছে সাহায্য চায়। তবে কিম তাকে সাহায্য করতে রাজি না হলে তখন জুন তাকে টাকার লোভ দেখিয়ে রাজি করায়। এদিকে ওই গোলাগুলির সময় পালাতে গিয়ে জুনের হাতে আঘাত লেগেছিল, তাই প্রথমে সে এক ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করায়। তারপর কিমের সাহায্য নিয়ে তার বসের সাথে যোগাযোগ করে। সে তার বসকে পুরো বিষয়টা খুলে বলে। এরপর যখন সে কিমের নাম বলে, তখন তার বস তাকে জানায় যে কিম তাদের পরিচিত লোক, তাই বস কিমের সাথে কথা বলতে চায়। জুন ফোনটা কিমকে দিলে বস তাকে বলে দেয় জুন একজন কোরিয়ান ডিপ্লোমেট, আর তার এই মিশনে কিমকে সাহায্য করতে হবে। এরপর বস জুনকে সাবধান করে দেয় যে সে যেন কিমের উপর সম্পূর্ণ বিশ্বাস না করে, কারণ কিম একটা স্বার্থপর লোক, তাই সে যে কোনো সময় তাকে ধোঁকা দিতে পারে। তো কথা শেষ করে তারা দুজন করিম নামের একটা লোকের সাথে দেখা করতে যায়। যাওয়ার পথে রাস্তায় একটা চেকপোস্টে তাদের গাড়িটা আটকানো হয়। তবে সেটা পুলিশের চেকপোস্ট নয়, মূলত টেরোরিস্টদের বসানো চেকপোস্ট। কিম তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদের গাড়িটা পার করে নিতেই যাবে, এমন সময় সেখানে একটা বোম ব্লাস্ট হয়। তবে সৌভাগ্যবশত কিমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। এরপর তারা সোজা চলে যায় করিমের কাছে, কারণ করিমের মাধ্যমেই তারা সিওককে উদ্ধার করবে। করিমের কাছ থেকে তারা সিওকের কিডন্যাপারদের বিষয়ে কিছু অদ্ভুত তথ্য জানতে পারে। আসলে কিডন্যাপাররা ভেবেছিল সিওক হয়তো কোনো টেরোরিস্ট, তাই তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে তাদের ধারণা ভুল। তখন তারা সিওককে একটা অন্ধকার রুমে আটকে রেখে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, আর সিওকের কথা ভুলে যায়, যে কারণে তারা কোনো মুক্তিপণ দাবি করেনি। এমনকি সিওকেরও সেখান থেকে পালানোর কোনো সুযোগ হয়নি। যাই হোক, জুনকে পৌঁছে দিয়ে কিম সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুন তাকে ছাড়তে চায় না, কারণ ইতোমধ্যে সে কিমের উপর বিশ্বাস করতে শুরু করেছিল। আর সেই সুযোগে কিম তার কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেয় এবং তাকে শর্ত দেয় যে তাদের মিশন কমপ্লিট হলে জুন তাকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করবে। আসলে কিমও অনেকদিন যাবৎ আমেরিকা যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিভিন্ন কারণে তার সেই সুযোগটা হয়নি। যদিও বিষয়টা জুনের কাছে বেশ অদ্ভুত লাগে, তবুও সে তাতে রাজি হয়ে যায়। আর এরপর করিম তাদেরকে সঙ্গে নিয়ে সিওককে মুক্ত করার জন্য রওনা হয়। তো সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাদের উপর অন্য একটা গ্যাং অ্যাটাক করে। দুই পক্ষের ভেতর গোলাগুলি শুরু হয়। সেটা দেখে কিমরা দুজন ভয়ে একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় ওই গ্যাংয়ের লোকেরা সিওককে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এটা দেখে জুনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে করিমকে গিয়ে তাদেরকে ফলো করতে বলে, কিন্তু করিম তাতে রাজি হয় না, কারণ এই লোকগুলো জেনে বুঝেই সিওককে কিডন্যাপ করেছে। তাই তাদের ফলো করে কোনো লাভ নেই, কারণ তারা করিমদের বিপক্ষে ছিল, যে কারণে তারা সহজেই সিওককে ছাড়বে না। তাই করিম জানায় যে তারা আগামীকাল আবারও সিওককে উদ্ধার করার চেষ্টা করবে। তখন জুন কিমকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং একটা ফাঁকা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেই রাতে জুন ঘুমিয়ে যাওয়ার পর কিম ওই টাকার ব্যাগ থেকে খুব সাবধানে টাকাগুলো বের করে নেয়, আর তার বদলে ব্যাগের ভেতরে একটা বালিশ ঢুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সারাদিন দৌড়াদৌড়ি করে জুন অনেক ক্লান্ত হওয়ায় সে অনেক গভীর ঘুমে ছিল, যে কারণে সে কিছুই বুঝতে পারে না।
তবে কিছুক্ষণ পর হঠাৎ বোম ব্লাস্টের শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় তার ব্যাগের ভেতর কোনো টাকা নেই, আর কিমও সেখানে নেই। কিম তাকে ধোঁকা দিয়েছে বুঝতে পেরে সে খুব কষ্ট পায়। এরপর সে কিমকে খোঁজার জন্য বাইরে বেরোতে গিয়ে দেখে এয়ারপোর্টে সেই পুলিশগুলো তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছে। তাই সে আবারও রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে বুঝে উঠতে পারছিল না যে ওই জায়গা থেকে সে কিভাবে পালাবে। ঠিক তখনই তার চোখ পড়ে জানালার দিকে। সে ভয়ে ভয়ে জানালা দিয়ে বের হয়ে একটা পাইপ ধরে দাঁড়িয়ে থাকে। আর এরই মাঝে পুলিশরা তার রুমে ঢুকে তাকে কোথাও খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জুন সেখানে থাকা অবস্থায় দেখতে পায় কিম তার ট্যাক্সির কাছে কিছু একটা করছে। সে কিমকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু কিম সেটা খেয়াল করে না। এরপর সে কিমের গায়ে একটা কয়েন ছুঁড়ে মারলে তার নজর পড়ে জুনের উপর। তাকে দেখেই কিম ভয়ে ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে যদি একবার জুনের হাতে ধরা পড়ে তাহলে টাকার পাশাপাশি প্রাণও হারাতে হতে পারে। তো এরপর জুন ওই পাইপ বেয়ে নামতে গিয়ে পাইপ ভেঙে নিচে পড়ে যায়, তবে সৌভাগ্যবশত তার বড় কোনো ক্ষতি হয় না। এরপর সে সেখান থেকে একটা গাড়ি চুরি করে কিমকে ফলো করতে শুরু করে। অন্যদিকে কিম অনেকটা দূরে এসে ভাবতে থাকে যে সে হয়তো জুনের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু পরক্ষণেই তার ধারণা ভুল প্রমাণিত হয়। সে পিছনে ঘুরে জুনের গাড়ি দেখতে পায়। তাকে দেখে কিম গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। এরই মাঝে হঠাৎ জুনের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন সে হতাশ হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। এমন সময় কিছু জঙ্গলি কুকুর এসে তার উপর অ্যাটাক করে, তবে তাদের হাত থেকে পার পেতে না পেতেই সে একটা গাড়ি তার দিকে এগিয়ে আসতে দেখে। গাড়িটা কাছাকাছি আসলে জুন বুঝতে পারে যে সেটা পুলিশের গাড়ি। তখন সে একটা পাহাড়ের খাদে গিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ তখন তাকে সেখানে খুঁজে না পেয়ে জুনের গাড়িটা ব্লাস্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে জুন সেটা আর ইউজ করতে না পারে। জুন তখন বেশ হতাশ হয়ে যায়, কারণ তার কাছে এখন পায়ে হেঁটে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই। তবুও সে হার মানে না। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই কিম ওই টাকাগুলো নিয়ে তার গার্লফ্রেন্ড লায়লার সাথে দেখা করতে গিয়েছে। মানে বুঝলাম না, এই লায়লা নামটা কি পিছন ছাড়বে না ভাই? গোটা ফেসবুক জুড়ে মামুন আর লায়লা, আর এখন মুভিতেও দেখি কিম আর লায়লা। আচ্ছা যাই হোক, লায়লা কিমের কাছে এত টাকা দেখে ভীষণ অবাক হয়। তখন কিম তাকে পুরো ঘটনা খুলে বলে। সেটা শুনে লায়লা কিমের উপর খুব রেগে যায়, কারণ কিম নিজের স্বার্থের কথা ভেবে দুটো মানুষ এবং তাদের পরিবারের ক্ষতি করেছে। তাই সে রাগের মাথায় কিমকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তখন কিমও নিজের ভুল বুঝতে পারে এবং লায়লাকে প্রমিস করে যে সে ওই টাকা জুনকে ফেরত দিয়ে আসবে। আর সেই প্রমিস রক্ষা করতে কিম সকাল সকাল বেরিয়ে পড়ে জুনকে খোঁজার জন্য। রাস্তায় সে ওই পোড়া গাড়িটা দেখে খুব চিন্তায় পড়ে যায়। সে মনে করে যে জুন হয়তো গাড়ি ব্লাস্টে মারা গিয়েছে। তখন তার নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। জুনের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে। এরপর সে যখন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসতে শুরু করে, তখনই রাস্তায় তার সাথে জুনের দেখা হয়। তাকে দেখা মাত্রই জুন রাগের মাথায় তার গায়ে পাথর ছুঁড়তে শুরু করে। তখন কিম তাকে জানায় যে সে ওই টাকাগুলো ফেরত দিতে এসেছে। জুন তখন একটু শান্ত হয়ে ট্যাক্সিতে গিয়ে বসে। এরপর তারা দুজন সেখান থেকে সোজা চলে যায় করিমের সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর করিম তাদেরকে জানায় যে সে সিওককে নিয়ে এসেছে। জুন তখন করিমকে তার পাওনা টাকাগুলো দিয়ে দেয়, আর করিম তাকে একটা গাড়ির চাবি দিয়ে দেয় যে গাড়িতে সে সিওককে লুকিয়ে রেখেছিল। জুন গিয়ে গাড়ির ডিকিটা খোলা মাত্রই সিওক ভয়ে কেঁপে ওঠে। এতদিন অন্ধকারে বন্দি থেকে তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে এখন আলো দেখলেও তার ভয় করছিল। তার অবস্থা দেখে জুনের চোখে পানি চলে আসে। এরপর সে সিওককে বাইরে বেরিয়ে আসতে বলে, কিন্তু সিওক ভয়ে বাইরে বেরোয় না। তখন জুন গাড়ির উপর শব্দ করতে শুরু করে। সেটা আসলে একটা স্পেশাল কোড ছিল। সেটা শুনে সিওক বুঝে যায় যে জুন তারই দলের লোক, আর তাকে উদ্ধার করতেই সে এখানে এসেছে। তাই এবার সে গাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপর করিম তাদের তিনজনকে একটা সেফ জায়গায় নিয়ে আসে। সেখানে জুন সিওককে সেই বাচ্চার ড্রয়িংটা দেখায়। আসলে ড্রয়িংটা মূলত সিওকের ছেলের আঁকা ছিল, তাই সেটা দেখে সিওক ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর করিম তাদেরকে ডেকে পাঠায়। তাদের প্ল্যান ছিল কোরিয়ান সরকার বাকি টাকা পাঠানোর সাথে সাথেই করিম তাদেরকে সেখান থেকে বেরোনোর ব্যবস্থা করে দিবে। কিন্তু এখানেই বাধে আরেক বিপত্তি। নাজি গ্যাং শুরু থেকেই সিওকের পেছনে পড়েছিল, তবে কোনো বিশেষ কারণে নয়। তারা জুনদের মধ্য থেকে কাউকে কিডন্যাপ করে টাকা হাতানোর ধান্দায় ছিল। কিন্তু তারা যখন জানতে পারে সিওককে করিমের লোকেরা উদ্ধার করে নিয়ে গিয়েছে, তখন তারা করিমের আস্তানায় অ্যাটাক করে। করিম তখন জুনদের সেখান থেকে সেফলি বের করে নিয়ে যায়, আর সেই সাথে এটাও জানিয়ে দেয় যে সে এরপর থেকে আর তাদের সাহায্য করতে পারবে না, কারণ কোরিয়ান সরকার যে টাকা পাঠাতে চেয়েছিল তারা সেই টাকা আর পাঠাবে না। এটা শুনে জুনের মাথায় যেন বাস পড়ে। সে তার অফিসে যোগাযোগ করলে জানতে পারে কোরিয়ান সরকার তাদেরকে শর্ত দিয়েছে যে তারা সিওককে জীবন্ত অবস্থায় দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরেই তাদেরকে টাকা দেওয়া হবে। সেটা শুনে জুন খুব টেনশনে পড়ে যায় যে সে এখন সিওককে নিয়ে দেশে ফিরবে কিভাবে।
এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই জুনের বস কোরিয়ার প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে তাকে কোনোভাবে কনভিন্স করে মিশনের টাকা জোগাড় করা যায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। তাই তাদের কাছে তখন জুনদের হেল্প করার মতো আর কোনো উপায় থাকে না। তবে এমন সময় একটা আশার আলো দেখা যায়। ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সব কর্মচারীরা একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের 3 মাসের বেতন মিশনের জন্য দিয়ে দিবে। বিষয়টা শুনে তাদের বস ভীষণ অবাক হয়। এরপর সে ওই টাকাগুলো অফিসিয়াল ফান্ড থেকে তোলার প্রসেস শুরু করে। অন্যদিকে এসব না জানা জুন করিমের সাহায্য ছাড়া যেহেতু এয়ারপোর্টে পৌঁছাতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় বাই রোডে কোরিয়া পৌঁছাবে। যদিও কাজটা ভীষণ রিস্কি ছিল, কিন্তু এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাই তারা প্ল্যান করতে শুরু করে। তখন কিমও তাদের সাথে যেতে চায়, কারণ জুন যেহেতু তাকে আমেরিকায় পাঠাবে বলেছিল, তাই সে জুনের পিছন ছাড়তে চায় না। সেটা শুনে জুন তাকে জানায় যে তার পক্ষে কিমকে আমেরিকা পাঠানো সম্ভব নয়। সেটা শুনে কিম একটু মুচকি হাসে, কারণ সে আগে থেকেই জানতো যে জুন তাকে আমেরিকা পাঠাতে পারবে না, আর এটা বুঝেই সে জুনকে সাহায্য করে গিয়েছে। তখন জুন তাকে তাদের সাথে কোরিয়া যেতে বলে। সেটা শুনে কিম ভীষণ খুশি হয়, কারণ সে এর আগেও দেশে ফেরার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এরপর তারা সবাই সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু তারা জানতো না যে পরদিন সকালটা তাদের জন্য কতটা ভয়াবহ হতে চলেছে। তো সেদিন ভোরে কিম লায়লার সাথে দেখা করতে যায়, তবে লায়লা তখন বাড়িতে ছিল না। তাই কিম তার জন্য একটা চিঠি লিখে রেখে সেখান থেকে চলে আসে। এদিকে জুনরা কোরিয়া যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এরই মাঝে নাজি গ্যাংয়ের লোকেরা সেখানেও পৌঁছে যায়, আর তাদের হাত থেকে পালানোর জন্য জুন সিওককে নিয়ে ছাদে চলে আসে। কিম তখনও সেখানে পৌঁছায়নি, তাই তারা ছাদে উঠে ভাবতে থাকে এবার তারা সেখান থেকে কিভাবে পালাবে। এমন সময় জুন সেখানে একটা লোহার সিঁড়ি দেখতে পায়। সে ওই সিঁড়িটা খুব সাবধানে 2 ছাদের কার্নিশে বসিয়ে দেয়। এরপর সিওককে কাঁধে তুলে নিয়ে সেটার উপর দিয়ে ধীরে ধীরে অন্য ছাদে পৌঁছে যায়। আসলে সিওক এতটাই দুর্বল ছিল যে তার পক্ষে হাঁটা সম্ভব নয়, তাই জুন তাকে কাঁধে তুলে নিতে হয়। তো অন্য ছাদে গিয়ে তারা কার্নিশের আড়ালে লুকিয়ে পড়ে। ততক্ষণে নাজি গ্যাংও সেখানে পৌঁছে যায়। তারা পাশের ছাদ থেকে জুনদের উপর গুলি চালাতে শুরু করে। তখন জুনও তাদেরকে গুলি করতে নেয়, কিন্তু দেখে যে তার পিস্তলে গুলি নেই। তাই শেষমেশ তারা দুজন সারেন্ডার করতে বাধ্য হয়। তবে ঠিক সেই সময় সেখানে অন্য একটা গুলির শব্দ শোনা যায়। তখন সবাই কনফিউজড হয়ে যায় যে ওই গুলিটা কে চালাচ্ছে। তখন আমরা দেখতে পাই যে দূরের একটা বিল্ডিং থেকে কিম ওই গুন্ডাদের উপর গুলি চালানোর চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবারই তার টার্গেট মিস হয়ে যাচ্ছে। তবে সৌভাগ্যবশত একটা গুলি এসে গুন্ডাদের একজনের গায়ে লাগে। এতে লোকটার হাত থেকে বন্দুক পড়ে যায়, আর সেই সুযোগে জুন পিস্তলে গুলি ঢুকিয়ে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। এরপর কিম জুনদের ইশারা করে জানায় যে সে রাস্তায় ট্যাক্সি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। সেটা শুনে তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো তারা ওই ছাদ থেকে নামবে কিভাবে। তখন জুনের মাথায় একটা আইডিয়া আসে। সে সিওকের শরীরে শক্ত করে তার বেঁধে দেয়, আর তাকে ঝুলিয়ে ধীরে ধীরে নিচে নামাতে শুরু করে। এমন সময় সেখানে নাজি গ্যাংয়ের লোকেরা চলে আসে। তারা জুনকে ভয় দেখিয়ে হাত উপরে তুলতে বলে, কিন্তু হাত উপরে তুললে তো সিওক সোজা নিচে পড়বে। জুন তখন আর কোনো উপায় না পেয়ে ছাদ থেকে ঝাঁপ দেয়, আর তারা দুজনই তখন ওই তারে বেঁধে ঝুলতে থাকে। কিম তখন নিচে দাঁড়িয়েই তাদের জন্য অপেক্ষা করছিল। তখন জুন খুব কষ্টে জানালা বেয়ে উপরে উঠতে শুরু করে, আর সিওককে নিচে নামাতে থাকে। কিছু দূর ওঠার পর কিম সিওককে ধরে ফেলে, আর তার শরীরে বাঁধা তারটা কেটে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তার কেটে ফেলার কারণে জুন খুব দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করে। তবে সৌভাগ্যবশত মাটির একদম কাছাকাছি এসে তার শরীরে বাঁধা তারটা কোথাও আটকে যায়, আর সেও বেঁচে যায়। তখন কিম তাকেও নামিয়ে আনে, আর তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে নাজি গ্যাংয়ের লোকেরাও তাদেরকে ফলো করতে শুরু করে। তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে মেইন রোডে চলে আসে। ঠিক সেই সময় সেখানে করিম পৌঁছে যায়, আর নাজি গ্যাংয়ের লিডারকে মেরে ফেলে। করিমকে সেখানে দেখে জুন একটু অবাক হয়। তখন করিম তাকে জানায় যে কোরিয়া থেকে তাদেরকে টাকা পাঠানো হয়েছে, তাই সে জুন এবং সিওকের কোরিয়া ফেরার ব্যবস্থা করে দিয়েছে। তখন জুন কিমকেও তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু করিম তাকে জানিয়ে দেয় যে তাকে শুধুমাত্র দুজনের টিকিট করানোর অর্ডার দেওয়া হয়েছে, আর সে এর বাইরে কিছুই করতে পারবে না। এটা শুনে কিমের মন খারাপ হয়ে যায়। তবে সে জুনকে সান্ত্বনা দিতে থাকে যে সে কোনো না কোনোভাবে লেবাননেই তার বাকি জীবনটা পার করে দিবে। কিন্তু জুন এতে রাজি হয় না। সে কিমকে আশ্বস্ত করে যে কিম কোরিয়াতে ফিরবেই। সেটা শুনে করিম একটু অবাক হয়। সে বুঝে উঠতে পারছিল না যে জুন আসলে কি করতে চাচ্ছে। তো সেখান থেকে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। জুন তার পরিচয়ে কিমকে ফ্লাইটের জন্য চেক ইন করিয়ে দেয়, আর সে নিজে সেখানেই থেকে যায়। বিষয়টা কিম মেনে নিতে পারে না। তখন জুন তাকে আশ্বস্ত করে যে সে পরবর্তী ফ্লাইটে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে। তাই কিম তখন সিওককে নিয়ে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর এদিকে জুন লুকিয়ে পরের ফ্লাইটের টিকিট কাটতে যায়। তবে তখনই এয়ারপোর্ট পুলিশরা তাকে ধরে ফেলে।
তাদেরকে দেখে জুন বুঝে গিয়েছিল যে ওই লোকগুলোর হাত থেকে তার মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই সে একটা কৌশল অবলম্বন করে। সে চিৎকার করে বলে ওঠে তার ব্যাগে বোম আছে। সেটা শুনে সবাই ভয় পেয়ে যায়। সেখানে মিডিয়ারও বেশ কিছু লোক ছিল। তাই সেই সুযোগে জুন তখন তাদের পুরো ঘটনাটা দেশবাসীকে জানায়। তবে ততক্ষণে পুলিশও এটা বুঝে গিয়েছিল যে তার কাছে কোনো বোম নেই। তাই তারা ফাইনালি তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই কোরিয়ান সরকার সিওককে খুব জাঁকজমকভাবে ওয়েলকাম জানায়। অন্যদিকে জুন তখন লেবাননের জেলে বন্দী। তবে কিছুদিন পরেই তাকে জেল থেকে মুক্ত করে একটা লোকের হাতে তুলে দেয়। মূলত সাইতো জুনকে বাঁচানোর জন্য লোকটাকে সেখানে পাঠিয়েছিল। তাই লোকটা জুনকে কোরিয়ায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। এয়ারপোর্ট থেকে বেরোনোর পর জুন বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ঠিক করে। আর সেই ট্যাক্সি ড্রাইভার আর কেউ নয় বরং কিম ছিল। তারা দুজন দুজনকে দেখে খুব খুশি হয় এবং জুন ট্যাক্সিতে উঠে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তবে এই গল্পে সহকর্মী সিওককে বাঁচানোর জন্য জুন যেভাবে নিজের জীবন বাজি রাখলো, এরকম ঘটনা সত্যিই বিরল। কেননা আমাদের দেশে তো একজন আরেকজনকে বাস দিতে পারলে বেশ মজা পায়। যাই হোক, সবাই লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন। আর এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন।